সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের প্রতিদিনের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব। আয়োজনের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সুবর্ণা নওয়াদির। আর আজ তিনজন সম্মানিত অতিথি বন্ধুকে আমরা আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে আড্ডা দেওয়ার জন্য। আর আমাদের সাথে আমরা প্রথমেই পেয়ে গেছি কাজী নওরিন, বাইকার এবং সঙ্গীত শিল্পী। অনেক শুভেচ্ছা। আপনাকে অনেক ধন্যবাদ। খুব ভালো লাগছে পাশে রাখা গিটারটা দেখে, মনের ভিতরে একটা আলাদা আনন্দ বোধ হচ্ছে যে গান শুনবো। ইনশাআল্লাহ চেষ্টা করব। অবশ্যই। দর্শক সাথে আমরা পেয়েছি আরও একজন বন্ধু, আফসানা তিলকা, বাইকার। অনেক শুভেচ্ছা। কি মিষ্টি একটা নাম তিলকা, শুনবো পরে এই নামের রহস্য। তবে তার আগে আমরা আমন্ত্রণ জানাতে চাই আমাদের আরও একজন বন্ধুকে। আমাদের সাথে আছেন হেলেন খান, বাইকার। অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ আমন্ত্রণ জানানোর জন্য। এবং খুব ভালো লাগছে, তিনজনের আলাদা পরিচয় আছে। একজন সঙ্গীত শিল্পী, একজন মেডিকেল স্টুডেন্ট, আর একজন মার্চেন্ডাইজার। কিন্তু একটা সূত্রে আবার তিনজন ভীষণভাবে গাথা, তা হলো বাইকার। সেই বাইক রাইডার হওয়ার গল্প আমি শুনবো। তবে তার আগে দর্শক বলে দিতে চাই আমাদের আজকের কি বিষয়। আমাদের আজকের বিষয় খুব গুরুত্বপূর্ণ, নারীর কর্মপরিবেশ। আমরা জানি যে নারী ঘরে বাইরে সর্বত্রই এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে নারী কিভাবে কত রকমের চ্যালেঞ্জিং প্রফেশনে অংশগ্রহণ করে প্রতিনিয়তই সফল হচ্ছে এবং তাদেরকে দেখে আরও সব নারীরা এগিয়ে আসছে সেসব চ্যালেঞ্জিং প্রফেশনে অংশগ্রহণ করতে। কিন্তু এই যে আমরা নারীর কাজের কথা বলছি, নারীর এগিয়ে যাওয়ার কথা বলছি, সেটা কি সত্যি খুব সহজ, কিংবা খুব সহজেই কি একটা কর্মপরিবেশ নারীকে তার জায়গা করে নিতে সুযোগ দিচ্ছে, কিংবা সেই কর্মপরিবেশে নারীর সেই স্বাধীনতা বা তার সম্মান কি যথাযথভাবে পাচ্ছে? এগুলো অনেকগুলো প্রশ্ন। আমরা জানি যে আপনারা আমাদের নারী বন্ধু যারা প্রতিনিয়তই একটু একটু করে নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন এবং বিভিন্ন রকমের অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন। কোথাও হয়তো দারুণ একটা পরিবেশের মধ্যে কাজ করে আনন্দের সাথে এগিয়ে যাচ্ছেন, আবার কোথাও এমন পরিবেশ যে কখনো কখনো মনে হয় সব ছেড়ে ছুড়ে দেই, নিজের যা কিছু অর্জন তাও বোধহয় একেবারেই মিথ্যে হয়ে যাবে, থেমে গেলে তো চলবে না। তাই আমরা চাই যে আমাদের সবার কথা শুনে আমাদের বন্ধুরা যেন সাহসী হয়, অনুপ্রাণিত হয়। তা অবশ্যই শেয়ার করতে হবে, সেই জন্য যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর যেসব বন্ধুরা যদি কোনো কারণে জুমে না যুক্ত হতে পারেন তাহলে অবশ্যই ফোন করবেন, আর সেই ফোন নাম্বারও আমাদের স্ক্রিনে দেওয়া আছে। অপেক্ষায় রইলাম। আর আপাতত আমার মনে হয় যে শুরুই হোক গান দিয়ে। সো নারিন আপু, খুব ভালো লাগছে তোমার কাছ থেকে একটা গান শুনবো। এবং আমরা আসলে যদি বলি যে বাংলাদেশের আমাদের সঙ্গীতের দুইজন খুব স্বনামধন্য শিল্পী এবং উজ্জ্বল নক্ষত্র, শ্রদ্ধেয় শাফিন আহমেদ এবং আবিদুর রেজা জুয়েল আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তাদের প্রতি সম্মান জানিয়ে আমার মনে হয় যে একটা গান দিয়ে আমরা শুরু করি। আচ্ছা, আমার অনেক পছন্দের একটা গান শাফিন আহমেদ ভাইয়ার। তো ওনার গানটা আমি আসলে একদম ছোটবেলা থেকে এই গানটাই সবসময় বিভিন্ন রকম প্রোগ্রামে গাওয়ার চেষ্টা করেছি, তারও আজকে ব্যতিক্রম নয়। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিঃস্ব করেছো আমায় কি নিঠুর ছলনায়, তুমি হিনা হৃদয় আমায় একাকী অসহায়। নিঃস্ব করেছো আমায় কি নিঠুর ছলনায়, তুমি হিনা হৃদয় আমায় একাকী অসহায়। বেহারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ, কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন। ফিরিয়ে দাও আমারই প্রেম, তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও হারানো দিনগুলো, এভাবে চলে যেও না। আমার হৃদয় জুড়ে
তুমি ছিলে, যত সুর ছিল মনে কেন মুছে দিলে, বেহারানোর বেদনায় উড়ে চলেছি সারাক্ষণ, কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন, ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও হারানো দিনগুলো, এভাবে চলে যেও না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ নয়না আপু তোমাকে এত দারুণ একটা গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এবং এই গানের কথার মধ্যেই সত্যি হারানো দিনগুলো যদি আমরা ফিরে পেতাম, সেই ছোটবেলায় যখন শাফিন আহমেদ কিংবা আমাদের প্রিয় জুয়েল ভাইয়ের গান শুনে আমরা বড় হচ্ছি, সেই দিনগুলো যদি ফিরে পেতাম, তাদেরকে ফিরে পেতাম, তবে হয়তো অন্যরকম হতো। তবে তারা যে দারুণ সব গান আমাদেরকে দিয়ে গেছেন, বাংলার সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন। বাংলার সঙ্গীত যতদিন থাকবে, ব্যান্ড সঙ্গীত যতদিন থাকবে, তারা বেঁচে থাকবেন স্বমহিমায়। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যেখানে আছেন নিশ্চয়ই আপনারা ভালো আছেন, সৃষ্টিকর্তা আপনাদেরকে সবসময় ভালো রাখবে। সত্যি অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো। প্রিয় এই দুজন সঙ্গীত শিল্পী এভাবে বাংলার আমাদের সঙ্গীতকে একেবারে শূন্য করে দিয়েই চলে গেলেন। এই যে আসলে আজকে আমাদের একটা দারুণ বিষয়, নারীর কর্মপরিবেশের কথা বলছি। আপু তুমি নিজেও একজন কর্মজীবী নারী এবং বাইকার, সেখানেরও কিন্তু একটা পরিবেশের ব্যাপার আছে, সে সম্পর্কে শুনবো। তবে তার আগে আসি, এই যে নারীর কর্মপরিবেশের কথা বলছি আমরা, ঘরে বাইরে নারীরা যেখানে কাজ করতে চাই, চাই একটু স্বাচ্ছন্দ্য, চাই একটু স্বাধীনতা, এবং অবশ্যই সবার আগে যা তাহলে সম্মান। তোমার কি মনে হয় যে আসলে বাংলাদেশের আমাদের যেই কর্মপরিবেশ নারীদের জন্য, সেটা তুমি নিজে একজন সঙ্গীত শিল্পী হিসেবেও যখন তোমার গান গাওয়ার জন্য সেই কাজটা নিয়ে কোথাও যাও, কতখানি বোধ করো যে হ্যাঁ তুমি সম্মানিত, তুমি সুরক্ষিত? অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন আমাকে। আসলে এই প্রশ্নটা আমি অনেক দিন যাবত অপেক্ষা করছিলাম যে কেউ একজন আমাকে জিজ্ঞেস করুক ব্যাপারটা নিয়ে। আমাদের এই ডিজিটাল বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি অবস্থায় আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেশি এই জায়গাটা পজিটিভ হয়েছে। এখন প্রত্যেকটা কর্মক্ষেত্রে যদি আমরা বলি যে নট অনলি মিউজিক কম্পোজিশনের অ্যাপার্ট পাশাপাশি কিন্তু আমাদের বিভিন্ন আরও সেক্টর আছে, যেমন নারী পাইলট আছে, আমাদের নারী ক্যামেরাম্যান আছে, এমনকি এখন ইলেকট্রিশিয়ান সেক্টরেও কিন্তু নারীদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। আমাদের যে মেট্রো রেল, ইভেন মেট্রো রেলের প্রথম যিনি চালনাকারী ছিলেন তিনিও একজন। এই জিনিসটা চিন্তা করলে এখন মনে হয় যে না, এখন আগের থেকে অনেকটা বেশি ওভারকাম হয়েছে। ইভেন আমি আজকে থেকে প্রায় 5 বছর আগেও যখন আমরা নতুন নতুন মোটরসাইকেল রাইড করতেছি, অনেক ধরনের সমস্যা আমরা ফেস করতাম। এমনও আছে যে রাস্তাতে আমাদের আলাদা করে ডেকে আমাদের বিভিন্ন রকম আইডেন্টিটি ইনফরমেশন এগুলো কালেক্ট করার চেষ্টা করতো, যে আমরা আসলে এই বাইকটা আমরা ওন করি কিনা, এটা আমাদের নিজেদের বাইক কিনা আসলে। কিন্তু এখনকার জেনারেশন হিসেবে আমাদের কিন্তু অলিতে গলিতে 4-5 জন বাইকারদের পাশাপাশি, ছেলে বাইকারদের পাশাপাশি কিন্তু 2-1 লেডি বাইকার আমরা দেখি। ইভেন অনেকগুলো সেক্টরে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কিন্তু তারা তাদের নিজেদের যানবাহন হিসাবে তাদের স্কুটার অথবা মোটরসাইকেলটাকে পছন্দ করতেছে। তো এতে করে একদিকে বাংলাদেশের প্রেক্ষিতে কিন্তু আগের থেকে অনেক বেশি ডেভেলপ হয়েছে, মানে যেরকম ভাবি নাই তার থেকেও বেশি আমার কাছে এখন মনে হয় যে হয়েছে। আমি খুবই এক্সাইটেড এই ব্যাপারটা নিয়ে শুনবো। তবে তার আগে আসি আমাদের একজন বন্ধু, যে কিনা একদিকে মেডিকেল স্টুডেন্ট, আবার আরেকদিকে সে বাইকার এবং স্কুটার চালানো শেখানোর সেই প্রশিক্ষক। আমার শুনেই খুব ভালো লেগেছে। সো মেডিকেলের পড়ালেখা আমরা কম বেশি সবাই জানি যে খুব কঠিন। একদিকে যেমন নিত্য নতুন যা কিছু আসছে মেডিকেল সেক্টরে সেটা, এবং যা কিছু পুরনো আছে সেগুলোর বেসিকটা শেখা খুবই কঠিন। সেটার সাথে আবার প্রশিক্ষণের কাজ, এটা সমন্বয় করা একটা বিরাট কঠিন ব্যাপার। কিন্তু হলো কিভাবে, ভিতরে এলো কিভাবে যে হ্যাঁ বাইক চালাবো এবং আমি নিজে একটা এরকম প্রতিষ্ঠানের মাধ্যমে আরও নারীদেরকে আমি শেখাবো?
আচ্ছা, আমি যখন মেডিকেলে ভর্তি হই ফার্স্ট ইয়ার থেকেই আমার যাতায়াতে বেশ অসুবিধা হতো। তো তখন হচ্ছে আমি চিন্তা করি যে আমি যদি নিজে একটা স্কুটার চালিয়ে যাই সেক্ষেত্রে আমি অনেক সেফভাবে পৌঁছাতে পারবো, আমার সময় অনেক কম লাগবে বাস যাতায়াত থেকে। আমি মানে মানে পাবলিক ট্রান্সপোর্ট পাওয়ার অনেক সময় যে অনিশ্চয়তা, হ্যাঁ এটা তো সবারই সমস্যা। তো সেখান থেকে আমার ইচ্ছা যে আমি স্কুটার চালাবো। তখন রাইড শিখে যখন শুরু করি তো নিজে যখন উপকৃত হই তখন মনে হয় যে কেন আমি আমার পাশের বান্ধবীকে, পাশের পরিচিত একটা মেয়েকে কেন এই সুবিধাটা আমি দিতে পারবো না। তখন আমি চিন্তা করি প্রথম আমি হচ্ছে ফ্রিতে মানে কোনো টাকা ছাড়াই আমি শেখাতাম, মানে ডেকে ডেকে শেখাতাম যে আসো শিখো এবং নিজে হচ্ছে সুন্দর মতো রাইড করে নিজের গন্তব্যে পৌঁছাতে পারবা। তারপরে আস্তে আস্তে যখন আমি পরিচিতি পাই এই বিষয়ে, ফেসবুকে নক করতো এবং ওনাদের মাধ্যমে একজন করে তখন আমি একটা ট্রেনিং সেন্টার খুলি এবং তখন এই প্রশিক্ষণটা শুরু করি আর কি। বাহ, শুনবো যে সেখানের পরিবেশ নিয়ে অন্যদের কি ভাবনা। তবে তার আগে আসতে চাই হেলেনের কাছে। হেলেন তো মার্চেন্ডাইজার, আমরা জানি যে মার্চেন্ডাইজিং এর কাজটি, মার্কেটিং এন্ড মার্চেন্ডাইজিং ইটস অল দ্য সেম। মোস্টলি মার্চেন্ডাইজিং হচ্ছে বাইং হাউসে বা আমাদের যে বিভিন্ন গার্মেন্টস সেক্টর আছে সেই গার্মেন্টস সেক্টরের বিভিন্ন যে ফ্যাক্টরিজ তাদের বাইং হাউস বা বড় বড় যেসব ব্র্যান্ডস আছে তাদের বাইং হাউসগুলোতে মোস্টলি কিন্তু ছেলেরাই কাজ করে তুলনামূলকভাবে। এবং আমি শান্তনু ইউনিভার্সিটিতে পড়াই, আমাদের যে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট আছে সেখানেও মোর দেন 90% হচ্ছে স্টুডেন্টস ছেলে। সো সেইখানে একজন মেয়ে হিসেবে তুমি মার্চেন্ডাইজিং বেছে নিলে কেন, এবং এখন যেখানে তুমি কাজটা করছো সেই কর্মপরিবেশটা তোমার কেমন লাগে? থ্যাংক ইউ, সুন্দর প্রশ্ন। আর আমার আসলে জব সেক্টরটা যদি আমি বলি, প্রথম থেকে জব সেক্টরটা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। আমি প্রথমে চেয়েছিলাম যে আমি এয়ার হোস্টেস হব, তো স্কিন টোন ডার্ক ছিল, তো এই জন্য আর কি এয়ার হোস্টেসের এই জিনিসটা আমার মাথা থেকে ঝেড়ে ফেলতে হয় কেন একটা সময়। কারণ এয়ার হোস্টেস মোস্টলি প্রেফার করে যে ফেয়ার হবে, মানে একটু ফর্সা হবে। বাট আমার এরকম অনেক এক্সপেরিয়েন্স হয়েছে যে বিভিন্ন যারা ক্যাবিন ক্রু বা এয়ার হোস্টেস তারা অনেকেই ডার্ক কমপ্লেকশনের। আচ্ছা, বরং তোমার কমপ্লেকশন তো খুবই সুইট, ভেরি ফটোজেনিক ইউ আর। দেন আমি হচ্ছে জবস A1 নামে একটা প্রতিষ্ঠান ছিল আগে, ওখান থেকে কোর্স করি। তো ওই স্বপ্নটা মাটি চাপা পড়ে জাস্ট ফর মাই স্কিন কালার। দেন আমি আস্তে হচ্ছে ব্যাংকে জব করি। মানে আমার জবের সেক্টরগুলো না মানে অনেক বেশি চেঞ্জ হয়েছে আচ্ছা আচ্ছা এই অল্প বয়সে। তো অনেক রকমের তুমি কাজের ধরন এক্সপেরিয়েন্স করেছো। জি, বাহ। তো ব্যাংকের জব থেকে আমি হচ্ছে মার্চেন্ডাইজিং এ ক্যারিয়ারটা বেছে নিলাম। আর অবশ্যই এটা চ্যালেঞ্জিং বলবো, কারণ এখানে ছেলেদের যেই পরিমাণ ডিউটি করতে হয়, সাপোজ 8 আওয়ার্সের জব বলে, কিন্তু এখানে 10 থেকে 12 ঘন্টাও থেকে যেতে হয়। মার্চেন্ডাইজারদের জব হচ্ছে যে তোমার কনসাইনমেন্ট যতক্ষণ পর্যন্ত শিপমেন্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত একরকমের, আবার শিপমেন্ট হয়ে পৌঁছলো কিনা ঠিকঠাক মতো গন্তব্যে সেটার জন্য আরেক টেনশন আর টু মাচ প্রেসার। এক্স্যাক্টলি, মেন্টালি খুব প্রেসার পড়ে। আর আমাদের মেয়েদের জন্য, আমার জন্য বেসিক্যালি ইজি হয় আমার মোটরসাইকেলটা, বিকজ আমার মাঝে মাঝে বিভিন্ন অফিসে মিটিং থাকে, অন্যান্য বাইং অফিসের সাথে মিটিং থাকে, বায়ারদের সাথে দেখা করতে হয়। তো প্রয়োজনে দেখা যায় যে আমি যাই, সাথে আমার বসও মাঝে মাঝে বলে যে তোমার সাথে যাবো, বলছি বস আপনি গাড়িতেই আসেন। তো ব্যাপারটা এরকমই হয়। কারণ ঢাকা শহরের ট্রাফিকে এরকম হর হামেশাই হয় যে রাস্তায় আটকে যেতে হয়, তখন কিন্তু বাইকারদেরকে দেখি, যদি আমি যেমন আমি নিজে ড্রাইভ করি তখন মাঝে মধ্যে না এরকম অনেক ড্রাইভার আছে খুব বিরক্ত করে, আই মিন বাইকার আছে টাক টাক করে, যারা নাইসলি বলে যে আপু একটু যেতে দিবেন, হ্যাঁ মানে একটু রিকোয়েস্টের, তখন কিন্তু ইজি যেতে দেয়। কিন্তু কেউ কেউ আছে যে খুব রুড থাকে, মানে অ্যাজ ইফ তাদেরকে আলাদা একটা লেন দিয়ে দিতে হবে বা বাইক আমার গাড়ির বাম পাশে তাদের জন্য জায়গা রাখতে হবে। সো তখন না বিরক্ত লাগে, দেখা যায় এত জোরে জোরে নক করে, হঠাৎ হয়তো আমি অন্যদিকে আছি, মনোযোগ অন্যদিকে, আর একজন কেউ গাড়িতে নক করছে গ্লাসের মধ্যে জোরে জোরে, তখন কিন্তু কেমন জানি একটু বিরক্তি লাগে। তো নানা সময় আমি দেখেছি যে এরকম ছেলেদের যারা বাইকার তারা কিন্তু ফাঁক ফোকর দিয়ে ফুটপাতের উপর দিয়ে বের হয়ে যায়। মোস্টলি এই প্রবলেমটা হয়েছে ওই যে পাঠাও আসার পরে, তাই না? এছাড়া ঢাকা খুব ভালো ছিল বাইকারদের জন্য। সেই ব্যাপারে শুনবো, আমার খুব ভালো লাগছে তোমাদের তিনজনের সাথে কথা বলে, আজকে খুবই আলাদা রকমের একটা এক্সাইটমেন্ট কাজ করছে, শুনবো অনেক কিছু। আর একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরি। দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আপনারা কোথাও যাবেন না, ফিরবো এক্ষুনি, আমাদের সাথেই থাকুন নেক্সাস লেডিস ক্লাবে।
দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আজ আমরা নারীর কর্মপরিবেশ বিষয় নিয়ে কথা বলছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ঘরে বাইরে নারীরা কত রকমের কাজ করে, সেটা হোক না ঘরের বাজার করতে যখন নারী বাইরে যাচ্ছে, সেখানেরও পরিবেশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আবার আমরা যারা বিভিন্ন রকমের পেশাজীবী, বিভিন্ন পেশায় অংশগ্রহণ করে প্রতিদিন আমরা দেশের অর্থনীতিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছি, সেখানকার পরিবেশও ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু সেই পরিবেশটা কি সত্যি নারীর জন্য যেমন একটা সুকর্ম পরিবেশ দরকার, সব প্রতিষ্ঠানে কি সেটা নিশ্চিত করতে পারছে? নারীর সম্মান, নারীর নিরাপত্তা এবং সর্বোপরি একটা দারুণ সুন্দর মন নিয়ে কাজ করার মতো পরিবেশ। অনেকগুলো প্রশ্ন আমরা আজকে নিশ্চয়ই সেসব প্রশ্নের অনেক রকমের উত্তরই শুনবো আমাদের বন্ধুদের কাছ থেকে। তাই আপনাদেরকে প্রতিদিনের মতো আবারও আমন্ত্রণ জানাই জুমে যুক্ত হওয়ার জন্য। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসেন। আর আবারও নরেনের কাছে আসি। নরেন, এই যে আসলে আমরা দেখছি যে বাংলাদেশের নারীরা এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে, যেখানে এই যে কোটা আন্দোলন হলো এবং কোটাই আমাদের নারীদের জন্য যে আগে 10% একটা বিশেষ সুবিধার বিষয়টা ছিল, নারীরা নিজেরাই মনে করেছে যে না, সেটা প্রয়োজন নেই। তার মানে নারীরা স্বাবলম্বী এবং নারীরা সেই ভিতর থেকে একটা যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসটা বোধ করছে। তোমার কি মনে হয় যে আসলে এই যে আত্মবিশ্বাস নারীর, সেটা তার নিজস্ব অর্জন তো অবশ্যই, কিন্তু সাথে সাথে আমাদের যে আসলে কর্ম পরিবেশ, সেটা কি আমাদেরকে আত্মবিশ্বাসী মানে হতে আরও বেশি শেখাচ্ছে কিনা? আচ্ছা, অনেক সুন্দর একটা প্রশ্ন। সবার আগে আমি কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য অনেক অনেক বেশি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের জন্য আজকে কোটা আন্দোলনের এই সংস্কারটা সফল হয়েছে, এই সুন্দরভাবে কাস্টমাইজেশনটা হয়েছে এবং এটা কিন্তু আমাদের তরুণ তরুণীদের মাধ্যমে সম্ভব হয়েছে। একদম। আজকে এই যে নারীরা, তারা যে তাদের এই যে স্পেশাল যে ফ্যাসিলিটিসটা, এটা যে তারা বিসর্জন দিয়েছে, এটা দিয়ে কিন্তু বোঝা যায় যে আমরা নারীরা কতটুকু এগিয়ে গিয়েছি। আত্মবিশ্বাস। আগে একটা সময় ছিল যে আমরা বাসে যখন উঠতাম, বাসে 6টা আসন বরাদ্দ ছিল কাদের জন্য? মহিলা, শিশু ও প্রতিবন্ধী। এর চেয়ে বড় কষ্ট আর হতে পারে না। কারণ মহিলা, নারী, একটা নারী কিন্তু বলে না যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব। সেই হিসাবে যদি চিন্তা করি, মানে এই জিনিসটা কখনোই কিন্তু মানা যায় না। এই জন্যই কিন্তু আজকে আমরা সেই মানে বাস, টেম্পো, এইগুলোর থেকে ধাক্কি, এগুলো থেকে আমরা নিজেরা ওভারকাম করে নিজেরা এক একটা দ্বিচক্র জানা আমরা নিজেরা নিজেদের মধ্য দিয়ে একদম ট্যাক্স দিয়ে, একটু আগে আমরা গল্প করছিলাম ব্যাক স্টেজে, ট্যাক্স দিয়ে নিজেদের নামে ড্রাইভিং লাইসেন্স দিয়ে আমরা রাইড করতেছি। এটার জন্য আমার কাছে মনে হয় এটা একদম পজিটিভ একটা দিক, যেহেতু নারীরা তারা তাদের সম্মান, রাইট, তার মধ্যে কিন্তু তার আত্মবিশ্বাসটা, পাশাপাশি তার সেফটি, সবকিছু কিন্তু সে একসাথে ওন করছে। তার পাশাপাশি আপনি যে বললেন কর্মক্ষেত্রের কথা, কর্মক্ষেত্রের কথাটা বললে একদম মানে একদম হাতের একটা উদাহরণ দিতে হয় যে হাতের 5টা আঙ্গুল সমান না, কিছু কিছু ক্ষেত্রে 19-20 থাকতে পারে, কিন্তু এখনকার যুগের কথা যদি বলি অনেকটাই এগিয়ে গিয়েছে। আমার কাছে সেফটির কথা বলেন কিংবা সম্মানের কথা বলেন, সিকিউরিটির কথা বলেন, এখন ম্যাক্সিমাম আমরা যেসব কোম্পানি দেখছি প্রাইভেট এবং পাবলিক, সবাই কিন্তু ট্রান্সপোর্ট প্রোভাইড করছে। তা নিজস্ব নট অনলি মেয়ে, সবার জন্যই কিন্তু, সব এমপ্লয়ীদের জন্য কিন্তু তারা তাদের দ্বার প্রান্তে কিন্তু তাদের নিজস্ব ট্রান্সপোর্ট দিয়ে পৌঁছে দিচ্ছে। তার পাশাপাশি অ্যালাউন্সের যে কথাটা বলতেছেন, ম্যাটারনিটি লিভ, এগুলো সবকিছু কিন্তু তারা প্রোভাইড করতেছে আগের তুলনায় অনেক অনেক বেশি এবং অনেক পজিটিভ, রাইট। আর পাশাপাশি কিছু কিছু জায়গায় যে কমতিগুলো রয়েছে ওগুলাও কিন্তু রিকভার করার চেষ্টা করতেছে। আমি আসলে মানে ভুলটা খুব কম দেখি। যারা যারা কিনা 2-1 ছিটকে পড়া মানুষ যারা কিনা একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারাও কিন্তু তাদের ন্যায্য আইন কিংবা ন্যায্য যেই শাসনটা সে পাইতো, ওইটার জন্য কিন্তু সে আমাদের আদালত আছে, আমাদের আদালত প্রাঙ্গণ আছে, ওখানেও কিন্তু আমাদের নারী শিশু নির্যাতন দমন আইন, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, তার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, এগুলো কিন্তু প্রোভাইড হচ্ছে শুধুমাত্র নারীদের জন্য। তা আমাদের দেশের কথা বললে আগের থেকে রেপের সংখ্যা কমে আসছে, সম্মানের দিকে ইফটিজিং একেবারেই বন্ধ হয়ে গেছে, অ্যাসিড নিক্ষেপ বন্ধ হয়ে গেছে, ঠিক বন্ধ হয়নি কিন্তু এখনো তুলনামূলকভাবে কমে আসছে। আমরা শুনবো আরো, আসতে চাই তিলকার কাছে। তিলকা, ওই যে তখন তোমার যে প্রশিক্ষণ সেন্টারটা,
সম্পর্কে, যে সেখানে পরিবেশ। আমরা জানি যে যখন নারীরা কোনো কিছু করে, শুধু নারীরা মিলেই যখন কোনো একটা সংগঠন বা যে কোনো একটা প্রতিষ্ঠান, তখন আশপাশে অনেক রকমের কথা হয়। তাও আবার সেটা হচ্ছে বাইক ট্রেনিংয়ের, সেটা নিয়ে আমি জানি যে আশপাশে হয়তো অনেক রকমের অনেক কথাবার্তা হচ্ছে। আমার মানে খুব জেনে অবাক লেগেছে, তুমি মানুষটা তো খুব বড় না, মানে যদি বয়সের কথা বলি সেই জায়গা থেকে বয়স এবং বয়সের অভিজ্ঞতার যে ব্যাপারটা খুব বড় না, কিন্তু এত বড় একটা দুঃসাহসীকে আমি বলবো কাজ তুমি করেছো, যে একটা সুন্দর এরকমের প্রতিষ্ঠান তৈরি করেছো যাতে করে তুমি অন্য নারীদেরকে সাহায্য করতে পারো। তখন আসলে এই যে তোমার আশপাশের পরিবেশ, আশপাশের মানুষজন, তারা সেটাকে কতখানি পজিটিভলি নিয়েছে, বা কোনো রকমের কোনো তোমার এই ক্ষেত্রে হার্ডল পার করতে হয়েছে কিনা? হ্যাঁ, অসুবিধা তো অনেক হয়েছে, সেটা অতিক্রম করেই এত দূর আসা আর কি। প্রথম যেই এটা হয়, আমরা নারীরা সবাই চাই যে আমরা নিজে রাইড করব, নিজের যানবাহন করব, বাট ফ্যামিলি থেকে আসলে এটা দেয় না, শুধু নারীর ক্ষেত্রে নয়, অনেক মানে পুরুষের ক্ষেত্রেও কিন্তু এটা হচ্ছে নিষেধাজ্ঞা রয়েছে যে বাইক চালানো যাবে না, কারণ আমাদের একটা যেহেতু দ্বিচক্রযান একটু রিস্কি, এটা সবার মনের মধ্যে গেঁথে গেছে। তো তখন ফ্যামিলি থেকে এই রেস্ট্রিকশনটা পার হয়ে এসে যখন আমার সাথে কমিউনিকেট করে, তখন হচ্ছে প্রথম কথাটাই যে প্রশিক্ষক কি নারী হবে, তখন আমি বলি যে হ্যাঁ আপু আমি নিজেই। আচ্ছা ঠিক আছে। যখন আসে তো ঢাকা শহরে মানে বাইক যখন শেখাবো তখন একটা ফাঁকা রাস্তা অথবা মাঠ তো লাগবেই, আর ঢাকা শহরে মাঠের সংখ্যা খুবই কম, শেখানোর মতো বাইক চালানোর মতো এরকম নেই বললেই চলে। যে কটা খেলার মাঠ রয়েছে ওখানে তো বাইক চালানো শেখানো একদমই পসিবল না। তো আমি যে জায়গাগুলোতে বেছে নিয়েছি আর কি, খুঁজে আর কি, আমার 13টা স্থানে ঢাকার মধ্যে শেখায়, কারণ অনেকেই এমন আছে যে ফ্যামিলিকে না জানায় শিখতে আসে, তো সেক্ষেত্রে ঢাকার এক স্থান থেকে আরেক স্থানে যেতে তো অনেকটা সময় পার হয়ে যায়, এতটা সময় তারা মানে পায় না। তখন কি হয়, আমি তাদের বাসার নিচে যাই। এমনও হয়েছে যে ভোর যে সে হাঁটতে বের হয়েছে, জাস্ট কিছুক্ষণ সময় ফ্যামিলি থেকে নিয়ে আসছে, হ্যাঁ, তো ওই টাইমটাই যে শিখে আসি আর কি। তো এক্ষেত্রে স্যালুট। আমি মানে কি বলবো, আমার অনেক ভালো লাগছে সিরিয়াসলি, ভীষণ অন্য রকমের। আজকে আমি অনেক বছর ধরে আমি এই উপস্থাপনার কাজটা করি, অনেক রকম মানুষের সাথে আমার দেখা হয়, কথা হয়, তাদের সম্পর্কে জানি, বাট তোমার এই স্পিরিটটা আমার ভিতর থেকে একটা আলাদা রকমের আমার ভালো লাগা কাজ করছে, একদম এই যে আমার ফুল গুজবাম্প হচ্ছে। সো শুনবো এই সম্পর্কে আরো, তোমার নানা রকমের এক্সপিরিয়েন্স হয়েছে, নানা ধরনের মানুষ, এবং সেটা নিয়ে এই যে পরিবেশ, সেই পরিবেশেরও অনেক কথা শুনবো। তার আগে আবার হেলেনের কাছে আসি। হেলেন, এই যে বাইক রাইডিং, একদিকে যেহেতু এটা দ্বিচক্রযান, রিস্কি, তার মধ্যে আবার যখন মেয়েরা চালাবে, আমাদের সবার মধ্যে এই যে মেয়েরা হচ্ছে ননির পুতুল, তাই না? তারা খুব নরম সরম, একটু ভীতু প্রকৃতির, পড়ে গেলে যদি হাতে ব্যথা পায়, পায়ে ব্যথা পায়, কোথাও যদি একটা দাগ হয়ে যায়, হা এই মেয়ের বিয়ে হবে কি করে, কত রকমের দুশ্চিন্তা, এসব সব কিছুকে একপাশে রেখে তুমি কিভাবে পারলে বাইক রাইডার হতে? আচ্ছা, বেসিক্যালি মার্চেন্ডাইজিং এর পাশাপাশি বাইক রাইডিংটা শুরু করি হচ্ছে ইন্সপিরেশন, এই যে আমার যে ফ্রেন্ড কাজী নরিন, ও হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম লেডি মোটো ব্লগার। তো ওকে দেখে ব্লগিং এর নেশাটা জাগ্রত হয়। তো দেন হচ্ছে আমরা একটা ট্যুরে যে পরিচিত হই, মার্চেন্ডাইজিং এর পাশাপাশি যখন ছুটি পেতাম, তো ছুটি পাওয়ার পরেই আমরা হচ্ছে ট্যুরে চলে যেতাম বিভিন্ন দূরে। তো রাইট নাও মানে বাইক মেয়েরা চালায়, ননির পুতুল, দ্যাটস ওকে, কিন্তু আমরা এই জিনিসটাকে মোটো ব্লগের মাধ্যমে অন্যভাবে উপস্থাপন করি, ট্যাবুটা ব্রেক করেছো। রাইট, যেমন আমি হচ্ছে পার্সোনালি 200 সিসি বাইক চালাচ্ছি, যেটা কিনা বাংলাদেশে রিসেন্টলি হায়ার সিসি বাইক লঞ্চ করেছে, আর প্রথম 250 সিসি লঞ্চ হওয়ার পরে আমার যে ফ্রেন্ড কাজী নরিন এখানে উপস্থিত রয়েছে। এবং এটার সাথে কিন্তু বাইকের সাথে গাড়ির সাথে খুব একটা শক্তি সামর্থ্যের ব্যাপারটা নেই, টেকনিক্যাল ফ্যাক্টরস গুলো এবং ব্রেক বা ক্লাচ বা এসকেলেটর পর্যন্ত পা পৌঁছাতে পারলে শারীরিকভাবে সুস্থ হলে ওকে, কিন্তু বাইকের জন্য কিন্তু পাওয়ারের দরকার হয়, বাইকটাকে ক্যারি করা, কোথাও হঠাৎ করে কনসেন্ট্রেশন তো আছে ড্রাইভিং বা ইয়াতে, সেটা কিন্তু বাইকটা হোল্ড করা, এবং যত সিসি হাই হবে বাইকের ওয়েটটাও কিন্তু তত হেভি হয়। সো এইটাকে ক্যারি করে, ইটস নট আ ম্যাটার অফ জোক। 200 সিসির বাইক
দেখতে হবে। তো এটা নিয়ে আমরা হচ্ছে পাহাড়ে যাই, আর পাহাড়ে খুব ভালো পারফরমেন্স পাওয়া যায় এই বাইকগুলো দিয়ে, হায়ার সিসি বাইকগুলো দিয়ে মেইনলি। মানে ওই আলাদা একটা থ্রিল কাজ করে না? রাইট। সো তোমরা কোথায় কোথায় গেছো, এবং তোমরা যেহেতু 3 জন বন্ধু, তোমাদের ট্রাভেল করা বা ব্লগ করার স্বার্থে বিভিন্ন রকমেরই তোমাদের এক্সপিরিয়েন্স হয়েছে, সেখান থেকে একটু শুনি যে আসলে যে পাহাড়ে বাইক রাইডিং এর যে এক্সপিরিয়েন্স সেটা সম্পর্কে একটু শুনি। প্রথমবার আমি যখন বাইক নিয়ে যাই তখন আমি ব্রেকিংটা জানতাম না যে কিভাবে কি হয়। তো আমাদের সবসময় হচ্ছে হেলমেটের মধ্যে ওয়্যারলেস সিস্টেমের একটা ইয়ে থাকে, ইন্টারকম বলে এটাকে। আচ্ছা আচ্ছা, একজন আরেকজনের জি, সাথে। আমরা যখন রাইড করি হোল দ্য টাইম আমরা কথা বলতে বলতে যাই। তো যখন ডাউন হিল থাকে, নিচের দিকে যাব আমরা, তখন কিন্তু বাইকের একটা সিস্টেম হচ্ছে ইঞ্জিন ব্রেক করা। তো ইঞ্জিন ব্রেকের উপর দিয়ে যেতে হবে এটা আমি জানতাম না। আমি কি করেছি, ব্রেক ধরে ধরে ব্রেক পুরো গরম করে ফেলছি। একটা পর্যায়ে আমার বাইক খাত থেকে পড়ে যেত একটু হলে। তো আমাদের সাথে যারা গিয়েছিল, তো ওই টুরিং পার্টনাররা এসে বাইকের জাস্ট ডিস্কে একটু টাচ করে, ওর গ্লাভস পরে ডিস্কের মধ্যে লেগে যায়। এটা আমাদের ব্লগেও আছে। তো মানে এত গরম হয়েছে ডিস্কটা, আরেকটু হলে অ্যাক্সিডেন্ট হতে পারতো। তো প্রপার জেনে আসলে পাহাড়ে যাওয়া উচিত। এরপর থেকে ওই অ্যাক্সিডেন্ট হওয়ার যে চান্সেসটা ছিল, এরপর থেকে আমার রাইডিং আরো ডেভেলপ হয়েছে। ওইটা একটা বড় এক্সপেরিয়েন্স, তোমার একটা বড় লার্নিং ওই এক্সপেরিয়েন্সের মাধ্যমে। বাহ, এরপর থেকে ডিসিশন নেই যে হায়ার সিসি নেব। খুবই খুবই মানে এক্সাইটেড টু নো মোর অ্যাবাউট বাইক রাইডিং এন্ড তোমাদের নানা রকমের এক্সপিরিয়েন্স। বাট একটা ছোট্ট ব্রেকের সময় যেতে হয়েছে, ব্রেক থেকে ফিরেই শুনবো। দর্শক, চাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আপনারা কোথাও যাবেন না, আমাদের বন্ধুদের কাছে লুকোনো আছে দারুণ সব এক্সাইটিং গল্প। তো সেসব গল্প শুনতে আর আপনাদের গল্প শোনাতে নিশ্চয়ই থাকবেন নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আর আমাদের সাথে আজ 3 জন বন্ধু আছেন, তাদের গল্প শুনে আমি তো খুবই এক্সাইটেড, আরও জানার ইচ্ছে মনের মধ্যে জেগেছে। আর সাথে আমাদের বিষয় আছে নারীর কর্মপরিবেশ। আমরা জানি যে আমাদের নারীরা ঘরে বাইরে নানা রকমের কাজ করে, তাদের সব অভিজ্ঞতা আমাদেরকে সবসময় সমৃদ্ধ করা আজও শুনবো। আর তাই তো অবশ্যই যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর সাথে যদি কোনো কারণে কোনো বন্ধু জুমে না যুক্ত হতে পারেন, তাহলে অবশ্যই ফোন নাম্বারটাও দেওয়া আছে, ফোন করবেন। আর দেখতে পাচ্ছি এর মধ্যেই জুমে অনেক বন্ধু যুক্ত হচ্ছে। আজকে অনেক দিন পরে আমি নাজিয়া আপুকে দেখছি, সাথে রীতা পোদ্দার আপু বেশ অনেকদিন পরে, তারপরে আমাদের সাথে ফারহানা রহমান মিষ্টি আপু আছেন, আমাদের সাথে আরও আমাদের প্রিয় বন্ধু আছেন। সবাইকে অনেক শুভেচ্ছা। আমি নাজিয়া আপুকে দিয়ে যথারীতি শুরু করব। তবে নাজিয়া আপু, তুমি যদিও সবসময় প্রপার ওয়েতেই থাকো আমাদের সাথে অ্যাড হয়ে, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এই তো তোমার সেই মিষ্টি সকাল শুরু হয়েছে দেখলাম দারুণ একটা ড্রিঙ্ক নিয়ে। সো আপু, অনেকদিন পরে পেয়েছি, খুব ভালো লাগছে। গতকালকে আমাদের নেক্সাস টেলিভিশনের 3য় জন্মবার্ষিকী আমরা পালন করে এখন 4র্থ বছরে আমরা পদার্পণ করেছি। সো প্রথমেই তোমার কাছ থেকে নেক্সাস টেলিভিশনের জন্য অনেক শুভকামনা চাই। অবশ্যই অবশ্যই, ভীষণ ভালো লাগছে। আজকে নেক্সাসে আমার জয়েন করার এইটাই কারণ যে গতকালকে জন্মদিনে আমি জয়েন করতে পারিনি। আজকেও তুমি বুঝতে পারছো যে আমি একটা কিছুর ভিতরে আছি, মেট্রোতে যাচ্ছি, অফিসে যাচ্ছি। তারপরেও মনে হচ্ছে যে না, আমাকে এতদিন যেভাবে মানসিক ভাবে শক্তি দিয়েছে, অ্যাটলিস্ট আমি তার জন্মদিনে যদি প্রেজেন্ট না থাকতে পারি, সেটা আমার জন্য খুব ভিতরে একটা অপরাধ বোধ কাজ করছিল। তো সেই অপরাধ বোধটা কমানোর জন্যই আসলে অনেক ধন্যবাদ নাজিয়া আপু, তুমি যুক্ত হয়েছো এবং তোমাকে ভীষণ মিষ্টি দেখাচ্ছে, খুব খুব মিষ্টি দেখাচ্ছে। সকালে যে থাকে না খুব একটা পেলভ ব্যাপার, এবং এই যে দেখো নরম রোদ পড়েছে তোমার মুখে, কি দারুণ। সো তোমার কাছে একটু ছোট করে আরেকটু জানতে চাই যে আমরা আজ নারীর কর্মপরিবেশ নিয়ে কথা বলছি। আমরা জানি যে এখন গ্লোবাল ভিলেজে আমরা বাস করছি এবং মোটামুটি সেই কারণে সারা পৃথিবীব্যাপী একটু একটু করে নারীদের জন্য সুযোগ সুবিধা বাড়ছে তুলনামূলকভাবে আগের চেয়ে। নারীরা এখন অনেক বেশি বোধহয় একটা সুরক্ষিত সুন্দর কর্মপরিবেশ পাচ্ছে। একটু জানতে চাই ব্যাপারে। এটা সত্যি। আমি কিন্তু বাংলাদেশের কর্ম পরিবেশ বলতে আমার কখনো অফিসের যে যাওয়া থাকা, কর্পোরেট ওয়ার্ল্ডে আমার কোনো যাওয়া আসা হয়নি। কিন্তু আমি কিন্তু স্টুডেন্ট লাইফে একটা কোচিং সেন্টারে পড়াতাম।
এই কোচিং সেন্টারে পড়ানোর অভিজ্ঞতাটা এরকম ছিল যে আমাকে বাসা থেকে বলে দেওয়া হতো, যেটা সেই যুগের কথা বলছি, সাবধানে যাবে, সন্ধ্যার আগে বাসায় ঢুকে যাবে, হ্যাঁ, যেন মাগরিবের আগে চলে আসতে হয়। এই জিনিসটা আমি এবার মেয়েদের বাংলাদেশে যখন গেলাম, মেয়েদের ভিতরে আমি দেখিনি। ওরা সবসময় কিন্তু কাজটাকে প্রায়োরিটি দিয়েছে এবং নিরাপত্তাটাকে ওরা ধরে নিয়েছে যে হ্যাঁ আমরা নিরাপদ থাকবো, ওয়ার্ক এনভায়রনমেন্টে আমরা নিরাপদ থাকবো। এবং যাওয়া আসাটাও অনেক আমি দেখেছি মেয়েদের জন্য একটা স্পেশাল ব্যবস্থাও হয়েছে যাওয়া আসা নিয়ে, থেকে মেয়েদের আলাদা একটা পরিচয় যে একটা মেয়ে এত দূরে থাকে, আচ্ছা তাকে কাজের ক্ষেত্রে একটু আগে ছেড়ে দেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু আমি এবার ঢাকায়, আমার ঢাকার বাইরে যাওয়া হয়নি, ঢাকায় আমি দেখেছি, স্বল্প পরিসরে আমি দেখেছি, আমার চোখে পড়েছে। একদম। আর এই এটা তুমি ঠিক বলেছো আপু। আর যদি তোমাকে আমি একটু কম্পেয়ার করতে বলি, যদিও আসলে আমাদের এশিয়ান যে কালচার, এশিয়ান আমাদের যে সোশ্যাল আসলে ভ্যালুজ আর আমেরিকার সাথে ডিফারেন্স আছে, কিন্তু তারপরও কিছু কিছু জায়গায় কিন্তু খুব কমন ফ্যাক্টরস আছেই। সেই জায়গা থেকে তোমাকে যদি আমি কম্পেয়ার করতে বলি, আমরা আসলে তুলনামূলক পরিবেশটা কতখানি পাচ্ছি যদি আমরা ইউরোপ আমেরিকার স্টাইলটা বলি? তাহলে খুব দূরে না, 60% মানে হচ্ছে ফার্স্ট ক্লাস না, ফার্স্ট ক্লাস গ্রেডের আমরা পাচ্ছি। আমরা বিশেষ করি আমরা নারীরাই যদি এগিয়ে যাই তাহলে আমরা নিজেরাই সেটাকে আরো বাড়াতে পারবো, অর্জন করতে পারবো। অনেক ধন্যবাদ নাজিয়া আপু, আর তোমাকে খুব মিস করেছি কদিন, তোমার মিষ্টি মুখটা দেখে আজকে খুব ভালো লাগলো। তোমার সুন্দর দিন, কর্মময় দিন সফলভাবে কাটুক সেই প্রত্যাশা করছি। রীতা আপুকে, রীতা আপুর কপালের লাল টিপটা দেখলেই খুব ভালো লাগে। রীতা আপু, এই যে আমাদের আজকের বিষয় নারীর কর্মপরিবেশ, আমরা আসলে অনেক ক্ষেত্রে ভাবি যে কর্মপরিবেশ মানে বোধহয় সেটা শুধু বাইরে অফিসের ব্যাপারটাকেই বোঝায়, তা আমার কাছে তা মনে হয় না। ঘরের পরিবেশটাও কিন্তু খুব জরুরি, অর্থাৎ সামগ্রিকভাবে নারী যেখানেই কাজ করে তার সেই পরিবেশটা কতখানি হাইজিনিক, কতখানি সুখকর, কতখানি সহজ, সেটাও কিন্তু একটা ব্যাপার। সো তোমার কাছে যদি আমি জানতে চাই যে তোমার ঘরের কর্মপরিবেশ তোমার কাছে কতখানি সহজ সুন্দর মনে হয়? অনেক ধন্যবাদ সুবর্ণা আপু, অনেক দিন পরে আজকে জয়েন করলাম, নেট প্রবলেমের কারণে কালকে এত কষ্ট লেগেছে, অনেক চেষ্টা করেও জয়েন করতে পারি। যাই হোক, সবাইকে অনেক অনেক অভিনন্দন যারা আছেন নেক্সাসের কর্ম কাজ করছেন, যাদের দেখে এসছি। তোমাকে তো অবশ্যই, জাকিয়া আপু বা আরো যারা আছেন, সবাই অনেক যেন ভালো থাকে, অনেক দিন যেন নেক্সাসের প্রোগ্রামটা মানে দীর্ঘায়ু হয়, সেই মানে কামনা করি সবসময় আমি। কারণ সারাদিন পরে, যখন সারাদিন কাজ করার পরে মানে কর্মের কথা যেহেতু, যখন এই সন্ধ্যা হয় তখন মনে কখন বসবো, একটু বসলেও ভালো লাগে সবার সাথে কথা বললে। হ্যাঁ, আর পরিবেশ, কাজের পরিবেশ হচ্ছে কি, আমি তো ঘরে বাইরে দুইটাই মোটামুটি, যেমন আমি বাসায় থেকে 11:30টায় বের হই, আমি একটা ট্রেনিং সেন্টারে ব্লক মানে হস্তশিল্পের উপরে একটা কাজ শেখাই আর কি মেয়েদের। তো বের হয়ে 3টা, 3:30, 4টার দিকে বাসায় ফিরি, 4টা 4:30 বাজে, জ্যামের উপরে। যাই হোক, তো ওই সকাল দুপুর সব কাজ মানে রান্না বান্না শেষ করে আমি বেরোই। কিন্তু আর আমার হচ্ছে কি, আমাকে সবাই বলে যে, বিশেষ করে আমার হাজবেন্ড বলে যে এই বাসায় সবচেয়ে বেশি জল নষ্ট করি আমি, পানির বিলটা আমার জন্য বেশি হয়। মানে এটা আমার মেনিয়া, পরিষ্কার পরিচ্ছন্ন না হলে আমার ভালো লাগে না, চকচক একদম, মানে এরকম। রান্না করা আমার বাসায় ইমানের অঙ্গ বলে না সবার আগে। ভালো লাগে আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে। এই যে তুমি তার মানে তোমার ঘর বাড়িকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছো, সেটার কারণে কিন্তু তোমার কাজটা করতেও সহজ হয়, এবং আমি শিওর যে তোমার ওই কর্মপরিবেশটা সুন্দর। সো সবসময় এরকমই থাকো। শুনবো আমাদের বন্ধুদের কাছ থেকে আবারও, তবে তার আগে নওরিন, একটা গিটার আছে খামাখা পড়ে আছে কেন? ওরও তো কিছু বলতে ইচ্ছে করছে, গান হবে? হ্যাঁ, তুমি সাহায্য করো ওকে বলার জন্য। আমার অনেক পছন্দের একটা গান, লাকি আখন্দ স্যারের, আমি চেষ্টা করছি। আমায় ডেকো না, ফেরানো
আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না। বিভাগীয় মন নিয়ে জন্ম আমার, বিভাগীয় মন নিয়ে জন্ম আমার, যায় না বাধায় আমাকে কোনো পিছু টানির মায়া, আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ তোমাকে, এবং তোমার গানে গানেই আমরা শ্রদ্ধা জানাই বাংলার অসংখ্য কালজয়ী গানের রূপকার শ্রদ্ধেয় লাকিয়া খানকে। দর্শক, গানের কথার মধ্যে আছে আমায় মানে ডেকে লাভ হবে না, ফেরানো যাবে না, কিন্তু আমি ফিরবো ছোট্ট একটা বিরতির পরে। আমাদের সাথেই থাকুন নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। নারীর কর্মপরিবেশ নিয়ে আজ আমরা কথা বলছি। আমাদের সাথে আমাদের 3 জন অতিথি বন্ধু আছে। এক্সাইটিং সব গল্প শুনছি তাদের কাছ থেকে, নানা রকমের পরিবেশে কিভাবে তারা অ্যাডজাস্ট করে, এবং তারা যেহেতু বাইকার, আবার আলাদা আলাদা এক একজনের এক একটা প্রফেশন, সব কিছু শুনবো আপনাদের কাছ থেকেও। তাই অবশ্যই যুক্ত হতে হবে। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, তাই না করে চলে আসুন। আর কোনো কারণে যদি জুমে যুক্ত হতে একটু সমস্যা বোধ করেন, ফোনে আপনারা কানেক্টেড হতে পারেন, সেই নাম্বারও আমাদের স্ক্রিনে দেওয়া আছে। আর তখন দারুণ একটা গান শুনলাম। এখন আবার আসতে চাই তিলকার কাছে। তিলকাও, তার আগে দেখতে পাচ্ছি আমাদের হাসিনা আপু যুক্ত হয়ে গেছে। হাসিনা আপুর জন্য অনেক শুভেচ্ছা। আর শুনবো আগে স্টুডিওর বন্ধুদের কথা শুনে আবার তোমাদের কাছে আসবো। সো তিলকা, তখন ওই যে তুমি বলছিলে যে চুরি চুরি করে এসেও অনেকে বাইক চালানো শিখে। সো এই যে এরকমের মানে আমার কাছে তো মনে হয় যেটা দারুণ একটা এক্সাইটিং ব্যাপার, যে একজন নারী যখন তার নিজের একটা স্বপ্ন বা ইচ্ছে পূরণের জন্য আসছে এবং তুমি তাকে সহায়তা করছো। সো এই যে তুমি বললে 13টি পয়েন্টে ঢাকার তুমি চেষ্টা করছো গিয়ে গিয়ে হলেও শেখাতে। সো ওইটার যে একটা থাকে না, যে হয়তো তোমাকে দেখছে আশপাশের অনেকে বাইক চালানো শেখাচ্ছ, অনেক সময় মেয়েদেরকে কিন্তু নানা রকমভাবেই টিজিংয়ের শিকার হতে হয়। কখনো কি এরকমের কোনো সমস্যার সম্মুখীন হয়েছো? হ্যাঁ, একটা ঘটনা বলি এই বিষয়ে। আমি যেখানে রাইডিং শেখাই, লোকেশন বলছি না, তো ওখানে একটা ভাইয়া ছিল, মানে ছেলে প্রশিক্ষক। তো আমি যখন অনেকগুলা মেয়েকে নিয়ে শেখাই, উনি দেখে একটু জেলাস হন, এবং ঠিক 3 থেকে 4 দিন পর 3 দিন 4 দিন আমাকে বলছে যে তুমি আর আসবা না এখানে, মানে জাস্ট ওপেন থ্রেট। হ্যাঁ, তো আমি বাসায় এসে অনেক কান্নাকাটি করতাম যে আমাকে এরকম থ্রেট করতেছে। তো একা যেতাম না, আমার যখন স্টুডেন্টরা 2-3 দিন আসতো তখন হচ্ছে ওই প্লেসটাতে যেতাম, রাস্তায় দাঁড়িয়ে থাকতাম। 3-4 দিন পরে দেখি যে র্যাবের ফোর্স নিয়ে 2-3টা গাড়ি নিয়ে চলে আসছে। মানে কি পরিমাণ একটা ভয়ঙ্কর বিষয়। তো এসে হ্যাঁ, আমি পুরা বলছে যে আমার কোনো পেপারস নাই, কোনো ডকুমেন্টস নাই। 2-1 দিন আমি বাইক রাইড শিখে ওনাদেরকে শেখাতে আসছি, এবং এখানে এসে অনেক রকম প্রবলেম করছি, সবার অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে আমার কারণে। তো ওনারা এসে আমাকে প্রথমে বলছে যে লাইসেন্স আছে কিনা, এবং আমি যে ট্রেনিং সেন্টারটা দিয়েছি এটার কোনো ট্রেড লাইসেন্স আছে কিনা। তো আমি আমার পেপারসগুলো তো সাথেই থাকে, যখন ডকুমেন্টসগুলো দেখাই এবং আমার আইডি কার্ড মেডিকেলের দেখালো যে আমি পাশাপাশি কি করছি, দেখার পরে ওনারা তো তখন আর কিছু বলতে পারছে না। একটাই কথা যে আপু আপনি মেডিকেল স্টুডেন্ট, তো আপনি ওই লাইনেই থাকেন না, আপনি এখানে কেন আসছেন? তো তখন বুঝলাম যে উনি হয়তো টাকা দিয়ে বা কোনো একটা কারণে হচ্ছে পুরো ফোর্স নিয়ে চলে আসছে। তুমি টাকার জন্যই হয়তো করছো, ব্যাপারটা আমার মনে হয় না তুমি টাকার জন্য শুধু করছো। না, এটা শখে, এবং আমার জন্য আরেকটা নারীও যেন
সেই স্বাধীনতাটা পায়। স্বাধীনতাটা পায়। কারণ আমি মনে করি যে যার যাতায়াত ব্যবস্থা যত উন্নত হবে, তার অর্থনৈতিক বলেন, তার স্বাধীনতা বলেন, তত উন্নত হবে, তার একদম। সাফল্য, তার অর্জন বেশি হবে। তো আমি চাই যে আশেপাশের সবাই এই উপকৃতটা হোক। তো খুব সেক্ষেত্রে চমৎকার। এবং এই যে তোমার বন্ধুরা আছে, আমার মনে হয় যে তারা সত্যি তোমার খুব ভালো বন্ধু, একসাথে তোমরা আছো। এবং আজকে থেকে আমি বলবো যে আমরা নেক্সাস টেলিভিশন, নেক্সাস লেডিস ক্লাবও তোমার সাথে আছি। মানে এইটা অবশ্যই তোমার এই স্পিরিটকে সাধুবাদ জানাতেই হবে। কারণ তুমি একদিকে যেমন নিজে স্বাধীন হয়েছো, স্বাধীন বলতে তোমার চলাচল সমস্ত কিছুর ক্ষেত্রে তোমার আত্মবিশ্বাস বেড়ে গেছে, এবং সেটা ফিল করে কিন্তু তুমি আরেকজনের জন্য করার চেষ্টা করছো। এটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। ওই যে বললাম মানুষটা ছোট, কিন্তু চিন্তা ভাবনা, মনটা কিন্তু অনেক বড়, অনেক বড়। খুব ভালো লেগেছে আমার জেনে। শুনবো আর অনেক কিছু, আমাদের বন্ধুদের কাছ থেকে একটু শুনি। আমাদের তন্দ্রা আপুর কথা একটু শুনি। যে তন্দ্রা আপু, আমরা কর্মপরিবেশের কথা বলছি। আমাদের এই যে কর্মপরিবেশ, অনেক ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের ঘরের কাজ সহজভাবে করার অনেক উপায় আছে। যেমন মশলাটা আজকাল হয়তো সহজে হাতে সেই বাটনা বেটে শিলপাটাই না করে ব্লেন্ডারের মতো করে ফেলছি। আবার খাবারটাও হয়তো আমরা দেখা গেল করে ফ্রিজে প্রিজার্ভ করছি। এটাও কিন্তু কর্মপরিবেশের মধ্যেই পড়ে যে হ্যাঁ, আমাদের এই ছোট ছোট সুবিধাগুলো আমাদের পরিবার থেকে কতখানি আমাদের জন্য নিশ্চিত করতে পেরেছে। সেটা যদি জানতে চাই, তাহলে তন্দ্রা আপু কি বলবে যে তার কর্মপরিবেশ কেমন? আপু আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আপু আজকে শুভ যে সন্ধ্যা। বিষয় অনেক যুগোপযোগী। আমি আপু যেটা মনে করি, 30 বছর আগেও যদি আমরা একটু পিছনে তাকাই, আমার মা এবং চাচিদের কথা চিন্তা করি, সাংসারিক জীবন, এবং মা চাচিরা তো আসলে হাউসওয়াইফ ছিলেন, আমি ওয়ার্কিং মাদার প্লাস হচ্ছে গৃহ প্রচুর কাটাতে থাকি। তো কর্ম পরিবেশের কিন্তু ধীরে ধীরে অনেক উন্নতি হয়েছে আপু। আমি যদি কর্মস্থলের কথা বলি, নারীদের কিন্তু এই কর্মের যে পরিবেশটা, সেটা এখন আগের চেয়ে অনেক ভালো। 100 ভাগ হয়তো হয়নি। আবার গৃহেও যদি বলি আপু, আমরা কিন্তু আপনি যেটা বললেন, এখন কিন্তু আমরা মশলা ব্লেন্ডারে পিষি, প্রযুক্তির যে উন্নতি, সেটা কিন্তু আমরা খুব সহজে গ্রহণ করছি। এবং মশলা কিন্তু সত্যি আমরা কি করি, ব্লেন্ডারে পিষি এবং ইউজ করি, নানান রকমের প্রযুক্তির যে ব্যবহারগুলো আছে সেগুলো গ্রহণ করি। তো সেই ক্ষেত্রে অনেক কাজ অনেক সহজ হয়েছে। এবং পুরুষরাও কিন্তু আমাদের পাশাপাশি গৃহ কাজে এখন কিন্তু কি আমাদের হাজবেন্ড, বাচ্চারা এবং সবাই দেখি যে আসলে কর্মের প্রতি যে একটা রেসপেক্ট। আগে কিন্তু মনে করতো যে এক গ্লাস পানি ভরে খাবো, আমার আব্বাকে দেখতাম পানিটা আমাদেরকে ভরে দিতে হতো, আব্বা মনে করতেন যে এটা ছেলেদের কাজ, মেয়েদের। কিন্তু এখন কি দেখি, আমার হাজবেন্ডকে দেখি বা গৃহের আরো যারা আছে তাদেরকে দেখি অনেক কাজে কিন্তু আপু হেল্প করে। এবং এটা আমাদের ধীরে ধীরে কর্মের যে উন্নতির দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর আজকে সাহসী যে নারীরা এখানে এসছে এবং জুমে যারা আছে, সবাইকে আপু অনেক 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 ধন্যবাদ। এবং লেডিস ক্লাবের জন্য শুভকামনা থাকলো। অনেক ধন্যবাদ আপু। এবং সত্যিই কিন্তু তোমরা তিনজনে ভীষণ সাহসী। সেসব সাহসিকতার আরও অনেক গল্প শোনা বাকি আছে, শুনবো। তবে আবার একটু বন্ধুদের কাছ থেকে শুনি। আমার বন্ধু মিষ্টি আপুর কাছ থেকে একটু শুনি যে মিষ্টি আপু, এই যে আমরা কর্মপরিবেশের কথা বলছি, তুমি তো একটা কলেজের শিক্ষক, এবং প্রতিষ্ঠান তো অবশ্যই একটা ভ্যারি করে, কিন্তু তবুও তুমি যেই প্রতিষ্ঠানে কাজ করছো, সেখানে তোমার কি মনে হয় যে হ্যাঁ, সেখানে 100% নারীদের জন্য সেটা একটা সুন্দর কর্ম পরিবেশ নিশ্চিত করতে পেরেছে? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, শুভ সময়। এবং নেক্সাস লেডিস ক্লাবের আয়োজনে যে তিনজন অতিথি এবং তুমি সহ আপু, আমার খুব প্রিয় শুভ নবাদীর, আমার মিতা যেটাকে বলি, এত ভালো লাগে তোমাকে, অনেক ধন্যবাদ। কিছু বলার নেই। তোমার উপস্থাপনা, প্রাণবন্ত উপস্থাপনা সত্যি চমৎকার এবং অসাধারণ। আর অভিনন্দন তিন আপুকে, অবশ্যই তারা সাহসী নারী। আর কর্ম পরিবেশের কথা, আমার কলেজে যে কর্ম পরিবেশ সত্যি চমৎকার। আমাদের আলাদা ডেস্ক, আমাদের যে বসার যে ব্যবস্থা, ক্লাসরুম থেকে শুরু করে আমাদের যে পরিবেশগুলো খুবই সুন্দর। এবং কিছুদিন আগে আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের একটা মিটিং এ বললেন আমাদের সবাইকে নিয়ে, যে এই যে আমরা যারা নারীরা আছি, আমার স্যারদেরকে বললেন, সবাইকে বোঝালেন একটা বিষয়ে, যে যারা আমরা এখানে নারী সহকর্মী আছি, তাদের প্রতি যেন অবশ্যই সদয় দৃষ্টি এবং খুব ভালো দৃষ্টিতে দেখা হয় এবং সহযোগিতা
সহযোগিতাপূর্ণ দৃষ্টিতে এবং সহযোগিতাপূর্ণ কাজে যেন আমরা অবশ্যই আমাদেরকে যেন সাহায্য করে। তো এটি স্যারের সেদিন যেমন ভালো লেগেছে, আমরা আসলে কলিগরা সবাই মিলেমিশে এত সুন্দর একটা সময় পার করি, ছাত্রদেরকে পড়াই, যেহেতু আমরা সবাই এখানে শিক্ষক এবং উচ্চ মানসিকতার মানুষ, আপনিও বললেন। তো সব মিলিয়ে খুবই সুন্দর পরিবেশ। তোমরা তো আসলে বরং ব্যাপারগুলো শেখাচ্ছ যে তারা যখন পরবর্তীতে নিজেরা কেউ হয়তো নিজের প্রতিষ্ঠান দিবে, কেউ ব্যবসা করবে, কেউ শিক্ষক হবে, এক একজন এক এক প্রফেশনে যাবে, তারা তো তোমাদের পরিবেশটা দেখে কিন্তু তাদের মনের ভিতরেও থাকবে যে হ্যাঁ, আমরা আমাদের শিক্ষকরা যেমন সুন্দর পরিবেশে কাজ করেছে, আমরাও এর থেকেও আরও সুন্দর পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করব। অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো। হাসিনা আপু, আমরা কর্মপরিবেশের কথা বলছি এবং তুমি একজন কর্মজীবী নারী, ঘরে বাইরে দুদিকেই সামলে তোমার চলতে হয়। সো তোমার ঘর কতখানি, তোমার মানে ঘরের কর্মপরিবেশ কতখানি সুন্দর, যেটা তোমার অফিসের কর্মপরিবেশকেও সুন্দর করার বা সেখানে গিয়ে কাজটা করার ক্ষেত্রে সহায়ক হিসেবে ভূমিকা পালন করে? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা, সবাইকে অনেক ধন্যবাদ। আপুর গল্প শুনতেছিলাম, বাইকটা শুনেই তো আমার মনে হচ্ছে যে যদি শিখতে পারতাম চালাইলে ভালো হইতো, সিএনজি লাগতো না, প্রতিদিন তিলকা তুমি আপুর বাড়ির নরসিংদী, তুমি গিয়ে শিখিয়ে দিও। বুঝছো, আমার ছোট মেয়েটা অনেক ভালো সাইকেল চালাইতো, ও বাইক কেনার খুব ইচ্ছা ছিল, কিন্তু তো বাইরে চলে যাবো ওই চিন্তায় আর কেনা হয় নাই আসলে স্কুটিটা। তো যাই হোক, কর্মপরিবেশটা অবশ্যই সুন্দর, ভালো এবং সহযোগিতাপূর্ণ হতে হবে। তা না হলে বাসায় বলো, অফিসে বলো, মানে তুমি স্বস্তি ভাবে কাজ করে ওইটাকে সাফল্যমণ্ডিত করতে পারবা না। কারণ আমার বাসায় হচ্ছে, আমাকে যদি ওর বাবা, আমার ছেলেমেয়েরা না বুঝতো, সহযোগিতা না করতো, আমি কিন্তু ওইভাবে সেই 8টার মধ্যে বের হয়ে যাওয়া, দুপুর পর্যন্ত ওদের রান্না করে রেখে যাওয়া, এবং হচ্ছে আমি যখন রেডি হই দেখা গেছে আমার চুলায় রান্না ড্রেস করতেছি, আবার একটু তরকারি নাড়া দিচ্ছি, আবার একটু লিপস্টিক করতেছি, মাথা বাঁধতেছি, হাতে দিয়ে জুতাটা নিচ্ছি, নিজের টিফিনটা গুছাচ্ছি। এই যে বিষয়গুলো, এর মধ্যে ওর বাবা আইসা আবার ব্যাগটা চেক দিচ্ছে যে আমার ভাড়ার টাকাটা, ভাঙতি টাকাটা আছে কিনা দিচ্ছে, বা এরকম যে ছোট ছোট বিষয়গুলা, এগুলা যদি ঘরের সহযোগিতা না থাকতো বা আমাকে সহযোগিতা না করতো, তাহলে আমিও মানে স্বস্তি ভাবে বের হইতে পারতাম না। আবার অফিসে গিয়েও কিন্তু আমি ঠিকমতো আমার কাজগুলো উপস্থাপন করতে পারতাম না, রিপোর্টগুলোও ঠিকমতো আমি দিতে পারতাম না, প্রতিদিনের আপডেট রিপোর্টগুলো। ব্যাপারগুলো কিন্তু খুব বড় না, অনেক বেশি ঝামেলার না, ছোট ছোট ব্যাপার, কিন্তু সেই ছোট ছোট রাইট, কিন্তু ওই ছোট ছোট ব্যাপারটাই একটা মানে পূর্ণতা দানের জন্য অনেক জরুরি। খুব ভালো লাগলো তোমার কাছে যেমন শুনলাম, তন্দ্রাদি যেভাবে বলল, আমরা সবাইকে এই কথাটাই বলতে চাই, আমাদের ঘরের যে পরিবেশ, সেটা কিন্তু আমরা খুব সহজেই শেয়ারিংয়ের মাধ্যমে সুন্দর করতে পারি, আমাদের ঘরকে সুন্দর রাখতে পারি, আমাদের মন, আমাদের সম্পর্ককে সুন্দর রাখতে পারি। নিশ্চয়ই আপনারা সেই চেষ্টা করবেন। আমরা একটা ছোট্ট বিরতির পরে আবার ফিরে আসবো, আপনারা কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, আবারও ছোট্ট একটা বিরতির পর ফিরে এলাম। নিশ্চয়ই আপনারা সবাই আমাদের সাথেই আছেন, আর আশা করছি আমাদের নারী বন্ধুরা যুক্ত হবেন আমাদের সাথে, সেই জন্য টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়া আছে। আর যদি কোনো কারণে কারোর সংযুক্ত হতে সমস্যা হয়, তাহলে ফোন করেও কিন্তু আপনারা আপনাদের মনের কথা দ্বিধা ভুলে আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আর শেয়ারিং ইজ কেয়ারিং। স্যার, দেরি না করে নারীর কর্মপরিবেশ বিষয় নিয়ে আপনার ভাবনা আমাদের সাথে শেয়ার করতে যুক্ত হয়ে যান। আবার নরিনের কাছে আসি। নরিন, আমরা জানি একাধারে তুমি একজন আইনজীবী, একজন অবশ্যই সঙ্গীত শিল্পী, একজন বাইকার, এবং আরও একটি বড় পরিচয় হলো তুমি একজন মিউজিক কম্পোজার, যেটা বাংলাদেশের ক্ষেত্রে কেন, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যাদের মিউজিক ইন্ডাস্ট্রি অনেক বড়, সেখানেও কিন্তু খুব আনইউজুয়াল, খুব বেশি লেডি আমরা যদি বলি বা নারী যদি বলি কম্পোজার কিন্তু আমরা দেখি না। সেই ক্ষেত্রে তোমার আসলে একজন নারী কম্পোজার, মানে মিউজিক কম্পোজার হয়ে কাজ করার ক্ষেত্রে যেই পরিবেশ বা যেই পরিবেশের নানা রকমের বিষয়গুলোর সম্মুখীন হওয়া, সেই সম্পর্কে একটু বলো। অনেক ধন্যবাদ। তার আগে একটু শর্ট করে একটা কারেকশন আছে, সেটা হচ্ছে আইনজীবী আমি এখনো পর্যন্ত ইন্টার্নশিপে আছি। এখনো পর্যন্ত যে বার কাউন্সিলের পরীক্ষাটা, এটা আমি এবার অংশগ্রহণ করব। আর মিউজিক কম্পোজিশনের কথা যেটা আমাকে বলেছেন, এটা এখনো পর্যন্ত আমি মানে স্ট্রাগলটা আমার এখনো চলছে। মানে একটা থাকে না যে আমার আম্মা যখন দুনিয়া থেকে চলে যায়, সেই শেষ মুহূর্ত পর্যন্ত আমাকে উনি একটা কথা বলেছে যে জীবন যুদ্ধে পরাজিত সৈনিক হওয়া যাবে না।
তুমি যাই করছো তোমার দিক থেকে তুমি দুর্বার গতিতে এগিয়ে যাও, একটা জায়গাতেও তুমি থামবা না। তো ওই চিন্তা থেকে কিন্তু আমি এখনো পর্যন্ত যেই কয়টা কাজ আমি করতেছি, আমি চেষ্টা করতেছি, আমার একটা স্টুডিও আছে যেটা কিনা সম্পূর্ণ আমি নিজে পরিচালনা করি, গান লেখা, সুর করা, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্কোর, তারপরে অডিও ডাবিং থেকে শুরু করে মিক্সিং মাস্টারিং পর্যন্ত, ফাইনালাইজিং পর্যন্ত আমি করতেছি। তার পাশাপাশি বাইরের দেশে যে ফ্রিল্যান্সিং, আই মিন দেশের বাইরে যে সাউন্ড এডিটিং এর কাজগুলো ওগুলো আমি করছি, নিজে নিজে করার চেষ্টা করছি। একটা এডিট প্যানেলও করেছি নিজে, অনেক কষ্ট করে টাকা পয়সা জমায়। এবং ওইখানে আমার ছোটোখাটো যারা 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 অনেক শিল্পীরা আছে যারা কিনা তাদের বাজেট স্বল্পতার কারণে তারা কোয়ালিটি হাই মানে স্ট্যান্ডার্ড অডিও স্ট্যান্ডার্ড ডতে কাজ করতে পারতেছে না, তাদেরকে আমি একটা এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়ার চেষ্টা করতেছি। অনেক এই ভাবনাটাও তো দারুণ। ইভেন অনেক নারী শিল্পীরা আছে যারা অনেক ভালো গান করে, কিন্তু অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জায়গাতে প্রতারিত হচ্ছে, কিংবা আমাদের যেই ধরনের কিছু প্রতিবন্ধকতা আছে মিডিয়া সেক্টরে, যেটা কিনা মানে শিল্পীদের ক্ষেত্রে অর্থ লগ্নি করছে, করার পরে দেখা যাচ্ছে ঘুরছে, তার ঘুরছে বিভিন্ন দাঁড়াদাঁড়ি ইন্ডাস্ট্রিতে ঘুরছে, তাদের চ্যানেল এস্টাবলিশ, কিভাবে মনিটাইজেশন করা যায়, কিভাবে বাইরের দেশের রেমিটেন্সটাকে বাংলাদেশে আনা যায়, ওই সেক্টরেও আমি মানে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। অ্যাজ ইউ আর আ ব্লগার, চেষ্টা করে যাচ্ছি, এক্সপেরিয়েন্স আছে, দারুণ, স্যালুট। খুব ভালো লাগছে। আমি যত তোমাদের সম্পর্কে জানছি তত বেশি তোমাদের প্রতি সেই ভালোবাসাটা আরো বেড়ে যাচ্ছে। এবং আমার মনে হয় যে এই যে একজন নারী আসলে একজন পরিপূর্ণ মানুষ, সে চাইলে পারে না এমন কোনো কিছুই নেই। বরং আমরা পুরুষকে ছোট করে বলছি না, বরং চাইলে একজন পুরুষ কিন্তু মা হতে পারে না, একজন নারী কিন্তু পারে। হ্যাঁ সেটা তো অবশ্যই, কিন্তু তার মানে আমরা মাঝখানে যদি আরেকটু ছোট করে যদি বলি, মানে অনেকের আছে না যে ফ্যামিলি সাপোর্ট দেয় না, কিন্তু পরে যখন সাকসেস হয় তখন ফ্যামিলি সাপোর্ট দেয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই জায়গায় আমার মনে হয় তোমার সাহস, তোমার ভিতরের যে আত্মবিশ্বাস, এটা অনেক বেশি। তার কারণ তোমার আম্মু তোমাকে অনেক বেশি এক্স্যাক্টলি আমার আম্মার জন্যই দোয়া দিয়ে গেছে। জি জি, তুমি প্রত্যেকটা ক্ষেত্রে সফল হও, আমরা সেই প্রত্যাশা করি। আমার সত্যি খুব ভালো লাগছে। তখন তিলকার কথা শুনলাম। তিলকা, এই যে আমাদের আসলে যে কোনো ক্ষেত্রেই মেয়েদের এগিয়ে যাওয়ার ব্যাপারে নানা রকমের প্রতিবন্ধকতা থাকে, এবং এখন এই 2024-এ এসেও আমরা কেউই চোখ বন্ধ করে বলতে পারবো না না আমার কোনো সমস্যা নেই। ডানে বামে সামনে পেছনে কোথাও না কোথাও কিছু না কিছু একটা সমস্যা থাকেই, সব মানুষের জন্যই থাকে, তার মধ্যে নারীদের জন্য আরেকটু বেশি। আর তাও আবার তুমি এরকম শুকনো পাতলা লিকলিকে একটা মেয়ে, সে বাইক চালাবে, বাইক প্রশিক্ষক হবে, পাহাড়ে যাবে, এবং সেটাও হচ্ছে স্পোর্টস বাইক যেগুলো আমরা বলি সেরকমের বাইক। আমি তো আমার ভাবলেই তো একটু কেমন জানি মানে ভয় হচ্ছে। সেখানে তোমার পরিবার আসলে কিভাবে প্রথমে রিঅ্যাক্ট করেছিল এই ব্যাপারটা একটু শুনতে চাই। আচ্ছা, প্রথম যখন স্কুটার কিনি তখন পরিবার মানে বাবা মাকে না জানায়, শুধুমাত্র আমার বোনরা বেশি সাপোর্ট করছে। তখন আমার ভাইরা কিন্তু এখন পর্যন্ত বাইক চালাতে পারে না, এবং আমার বাসা থেকে পারমিশন নাই। হ্যাঁ, শুধুমাত্র আমার আব্বু আমাকে বেশি সাপোর্ট করছে, এবং প্রত্যেকটা বাইক কেনার পরে ছোট, হ্যাঁ আমি বাবার খুব আল্লাহ দেন না, তো কেনার পরে বাসার গ্যারেজে আব্বুকে কল করে ডাকি যে হ্যাঁ আপু আজকে একটা নতুন বাইক কিনছি, আসো। আমার শখ হচ্ছে একটা ড্রিম গ্যারেজ বানানো, তো একটার পর একটা মানে কিনতে থাকে। এখন কটা আছে? এখন আপাতত 7টা আছে। বাবা, এই মেয়ে তো অনেক ধনীও। ধনী না, মানে না খেয়ে আর কি শখ পূরণ। হ্যাঁ, সব সময় মানে ওই যে থিঙ্ক বিগ ড্রিম বিগ, সো স্বপ্ন এরকম বড় বড়ই হওয়া উচিত। দারুণ। সো এই যে 7টা বাইক, এবং ধরো তোমার যেই বয়সকাল, তোমার পরিবার, তোমার আশপাশের মানুষজন যখন দেখে একটু একটু করে তুমি সফল হচ্ছে, তারা নিশ্চয়ই অনেক আনন্দিত হয়, খুশি হয়। সো সেইটা তোমাকে আসলে কতখানি আরো প্রাণিত করে? তারা তো অবশ্যই আনন্দিত, বাট এর মাঝখানেও তো কিছু ভালো লাগা আরো বেশি কাজ করে যখন আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে, যখন ওরা মানে তাদের স্বপ্ন পূরণের পরে আমাকে যখন বলে যে হ্যাঁ আমি পারছি, মানে যে পা উঠায় চালানোর পরে যে হাসিটা, বা স্কুটার কেনার পরে যে কলটা, বা ওনার বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে পারে যখন প্রথম দিন নিয়ে গেছে তখন যে কলটা আসে, এটা আরো বেশি ভালো লাগা কাজ করে। এবং আমি যখন হচ্ছে কোনো ট্রাফিক জ্যামে আটকাই, তখন পাশে দেখি যে একটা ফিমেল রাইডার, এবং সে আমার পরিচিত, আমার স্টুডেন্ট, মানে এটা খুবই
ভালো লাগে আর কি। সম্মানের। এই ভালো লাগে আসলে বলে বোঝানো যাবে না। আমার শুনেই ভালো লাগছে, এবং তোমার এই ভালো লাগা অনেক আরো বড় হোক, তোমার স্বপ্ন অনেক বড় হোক, তোমার একটা অনেক বড় গ্যারেজ থাকুক। তবে শুনো, আমাকে কিন্তু একটু নিয়ে ঘোরাতে হবে। তোমার 7টা বাইক একটাতে তো অন্তত একদিন চড়াবে নাকি? সে কমিটমেন্ট দাও। অবশ্যই চড়াবো। অনেক ধন্যবাদ, সত্যি খুব ভালো লাগছে। আমরা জানি হেলেন ওই যে পাহাড়ের গল্প বললে, এবং পাহাড়ের তোমার বাইক রাইড করার সময় যে একটা সমস্যা হয়েছিল, এরকমের সমস্যা তো হয়তো একদমই খুব তোমরা যখন যাচ্ছ কোনো একটা বিরান জায়গা যেখানে হয়তো ওই রকমের কোনো গ্যারেজ বা কোনো ওই রকমের কোনো মেকানিক নেই যে তোমাকে সাপোর্ট দিবে, এরকম সমস্যার সম্মুখীন নিশ্চয়ই হতে হয়েছে। তো ওই পরিবেশে, ওই পরিস্থিতিতে কি করেছো, কিভাবে ম্যানেজ করেছো সিচুয়েশনটা? আচ্ছা, বেসিক্যালি আমরা যারা মোটো ব্লগ করতেছি তারা হচ্ছে কোথাও ট্যুরে যাওয়ার আগে অবশ্যই আমাদের বাইকগুলো সার্ভিস করিয়ে নিই। তো সেক্ষেত্রে বাইকের প্রবলেম খুবই কম হয়, কারণ ঢাকা থেকে আমরা ইনশিওর হয়ে যে আমাদের মোটরসাইকেলটা ঠিক আছে তখন আমরা যাই। আর যদি ঢাকার বাইরে যাইও, তারা ঢাকার বাইরের লোকজন ঢাকার থেকে ঢাকার বাইরের লোকজন বেশি অ্যাপ্রিসিয়েশন দেয় যে একটা মেয়ে ঢাকার বাইরে থেকে এখানে চলে আসছে, এবং বাজে যে লুকটা, বাজে এক ধরনের লুক থাকে না ছেলেদের, সেই লুকটা হচ্ছে ঢাকার বাইরে আমরা কখনোই পাইনি, অথচ ঢাকার ভিতরে পাওয়া যায় এই জিনিসটা। ঢাকার বাহিরের লোকজন সবসময় অনেক সম্মান দিচ্ছে আমাদেরকে। ইভেন যদি আমরা কোনো মোটরসাইকেল রিপেয়ার শপে যাই, ওরা নিজের থেকে উইলিংলি বলে যে আপু এরকম এরকম করে দেয়, এই সমস্যা। কিন্তু ঢাকার মধ্যে যত মেকানিক শপ আছে ওরা মনে করে যে আমরা কিছু বুঝি না, মেয়ে মানুষ, নলেজ নাই বাইক সম্পর্কে, মানে যা তা বুঝায় দেয়। কিন্তু একটা 200-250 সিসির বাইক রাইড করা দেখার পরেও কেউ যখন ভাবে মেয়ে মানুষ, কেমন লাগে? না ভাবুক, কিন্তু এটা না ভাবুক যে আমাদের নলেজের কমতি আছে। আমরা অবশ্যই জেনে বুঝে বাইকের মেকানিজম সম্পর্কে জেনে একটা জায়গায় যাই। উল্টা বুঝালে তো হচ্ছে না। না। জানতে একটা বেসিক তো বেসিক, তার উপরে তোমার নলেজ না থাকলে তুমি তো নিজেই সাহস করবে না এরকমের একটা এরকম দ্বিচক্র জানতাও, আবার সেটা নিয়ে তুমি রাইড করতে, এত লং ট্রিপে যেতে, ডেফিনেটলি না। আচ্ছা, সেই জায়গা থেকে আমরা মানে যত তোমাদেরকে আসলে অ্যাপ্রিসিয়েট করবো, সাধুবাদ দিব, সেটা কম হবে। আমার মনে হয় দর্শক বন্ধু আপনারা যারা দেখছেন তারা প্রত্যেকেই আমাদের এই 3 বন্ধুর গল্প শুনে অনেক বেশি অনুপ্রাণিত হবেন, এবং চাইলে যে আসলে সম্ভব ওই 200-250 সিসির একটা বাইক, হেভি বাইক, যেটা সামর্থ্য রাখে আমাদের বন্ধুরা বা নারীরা পরিচালনা করার। আমরা শুনছি, আরও শুনবো। আমরা ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে নিশ্চয়ই থাকবেন আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। নারীর কর্ম পরিবেশ এমন দারুণ একটা বিষয় নিয়ে আজ আমরা কথা বলছি, শুনবো আপনাদের কথা, তাই যুক্ত হতে হবে। তাই দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসেন। আর বন্ধুদের কথা শুনছি, আর অনেক বন্ধু এর মধ্যে যুক্ত হয়েছে। মারিয়াম বেগম আপা, তারপরে ওবায়দা খালামণি আগেই যুক্ত হয়েছিলেন, এর মধ্যে অরুণিমা আপু, নাজনীন আক্তার মুন্নি আপু, রুমা আপু, আজকে বেশ কদিন পরে আবার রুমা আপুকে দেখতে পেয়েছি, খুকা আপু যুক্ত হয়েছেন, ইভা ফারহানা, নার্গিস আপু যুক্ত হয়েছেন, ক্যামেরা অন করেননি। অরুণিমা আপুর কাছে একটু শুনবো। মিষ্টি আপু, আপু আমরা নারীর কর্মপরিবেশ নিয়ে কথা বলছি, আপনার কাছে একটু জানতে চাই যে আপনার যে কর্ম, আপনার ঘরে বাইরে, আর সেই কর্মের পরিবেশটা আপনাকে কাজ করার ক্ষেত্রে কতখানি অনুপ্রাণিত করে, বা আপনার যেই আসলে একজন নারী হিসেবে যে কমফোর্টটা আপনি চান সেটা আপনি পাচ্ছেন কিনা? আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চমৎকার একটা কোশ্চেন করেছেন। এটা আসলে সবার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সবার জন্যই। একটা সময় ছিল আমি অনেক কষ্ট করেছি, আমার কর্মপরিবেশ আমার খুব অনুকূলে ছিল না, অনেক কষ্ট করেছি। তো যখন আমি একদিকে স্কুলে জব করি, এরপর আমার ইংলিশ স্টাডি অ্যান্ড রিসার্চ সেন্টার চালাই, এর মধ্যে আবার সেকেন্ড টাইম পড়াশোনা করছিলাম, তো তখন আমার প্রচুর বাধা আসে, অনেক বাধা আসে। তো আমার হাজব্যান্ডকে বলছিল, যে কেউ একজন বলছিল, যারা বলছিল যে আপনার ওয়াইফ আপনার উপরে চলে যাচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? আপনি তাকে আবারও পড়াশোনা করতে কেন দিচ্ছেন? এটা তো ঠিক করছেন না। তো আমাকে অনেক বাধা দিয়েছে। তখন আমার হাজব্যান্ড বলেছে যে
ও যদি অনেক উপরে উঠে, আমার থেকে উপরে উঠে যায়, তাতে আমার বিন্দু মাত্র আপত্তি নেই। আর এরপরে ও যদি আমার ছেলে মেয়েদের মানুষ করে সংসারে কন্ট্রিবিউশন রাখে, ও অনেক বড় হয়, তাহলে আমি খুব প্রাউড ফিল করব। আমার এতটুকু আপত্তি নেই সে উপরে উঠুক। এরপর থেকে আপনারা কেউ কিছু ওকে বলবেন, ওর মতো করে ও এগিয়ে যাক। অরুণিমা আপু, আপনাকে তো এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই শুভকামনা জানাই এবং আমরা অনেক সাধুবাদ জানাই, কিন্তু তার থেকেও বেশি সেই মানুষটি আপনার জীবনসঙ্গী যিনি এত চমৎকারভাবে আপনার এগিয়ে যাওয়ার পথে পাশে আছে। সবসময় এইভাবে এগিয়ে যাবেন, সেই শুভকামনা রইল। রুমা আপুর কাছে একটু শুনি যে রুমা আপু, আমাদের নারীদের কর্মপরিবেশ যেটা খুব জরুরি নারীর আত্মবিশ্বাসী হয়ে ওঠার ক্ষেত্রে ভূমিকা রাখে, তোমার কাছে কি মনে হয় যে আসলে আমাদের ঘরে বাইরে নারীর কর্মপরিবেশ আগের তুলনায় কতখানি পরিবর্তন হয়েছে? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সুবর্ণা আপু, কেমন আছো তুমি? ভালো আছি আপু। তিন আপুকে অনেক অভিনন্দন। আগের যে কর্মপরিবেশ অনেক ভালো হয়েছে বর্তমানে। আমি আপুদের যে আপুরা যে বাইক রাইডার চালায়, ওনাদের কথা দেখে আমার মেয়ের কথা মনে হলো। আমার মেয়ের যখন 8 মাস বয়স, ওর বাবা তখন ওকে একটা ছোট্ট বাইক কিনে দিছে। আমার খুব শখ ছিল সাইকেল চালাতে, যে পা পড়ে গেছিলাম, তারপরে আমার বাবা আমাকে আর শিখতে দেয় না, বলছে পড়ে পা ভেঙে যাবে। তো আমার মেয়ে 8 মাসের পর থেকে ওই মানে ছোট ছোট বাচ্চা, তখন থেকে ও বাইক চালায়। এখন ওর হচ্ছে 10 বছরের মানে বাচ্চার সাইকেল কিনে দিছে ওর বাবা, ও এখন হচ্ছে সাইকেল চালায়। তো যখন আমাদের ড্রাইভার গাড়ি চালায়, আমার মেয়ে, আমি শিখতে পারি না, ও এখন নিজে নিজে হর্ন দেয় কিভাবে গ্লাস করতে হয়। আমি বলছি মা, আমি পারি নাই, তুই সব কর, তোর মানে তোর গাড়িতে উঠে আমি ঘুরবো, তুই চালাবি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি নিশ্চয়ই। আর দেখতে দেখতে কোন দিক দিয়ে চলে যাবে দেখবে বছর, তাড়াতাড়ি বড় হোক। আমরা একটু ওবায়দা খালামণির কাছে শুনি যে ওবায়দা খালামণি, যে কর্মপরিবেশ, একটি সরকারি প্রতিষ্ঠানেই তুমি কাজ করছো, সো তোমার ঘরে বাইরে সব মিলিয়ে তোমার দেখা আসলে বাংলাদেশের বর্তমান যেই কর্মপরিবেশ, সেটা কতখানি মনে হয় যে এটা নারী বান্ধব? হ্যাঁ, নারীদের এখন অনেক সুবিধা হয়েছে, কর্মপরিবেশ অনেকটাই ভালো হয়েছে। অনেক মানে অনেকেই সহযোগিতা করে, সবার সাথে ছেলে মেয়ে সবাই একসাথে সহযোগিতা করে কাজ করতে পারে। আর কিছু কিছু যেমন মানসিকতার ব্যাপার আছে, সেগুলি আলাদা বিষয়। কিন্তু পরিবেশের ক্ষেত্রে বলবো যে এখন ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, সবাই কিন্তু একই রকম ভাবে একই পরিবেশে কাজ করছে। এটা খুবই ভালো হচ্ছে যে আগের মতো আর কাউকে আলাদা করে দেখার সুযোগ নাই এটা। আর আমি পরিবেশের কথা বলো খালামণি, আমি আরেকটা কথা বলি। যেমন আমি পরিবেশ বলতে, আমি কিন্তু অফিসের যে দপ্তরে আমি কাজ করি এখন যেখানে আছি, আমি একটা গল্প বলি, সত্য গল্প। আমি যখন ওখানে গেলাম, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন, অ্যাটমিক এনার্জি কমিশনে, তখন ওখানে যে এক সিনিয়র ডাক্তার আপা, উনি রিটায়ার করেছেন মেম্বার হয়ে, তো উনি আমাকে দেখে বললেন কি, তুমি পারবে। তখন এলোমেলো ছিল, আমি তো লাইব্রেরিতে চাকরি করি, লাইব্রেরিটার অবস্থা খুবই খারাপ ছিল, যে আমি গিয়ে হতাশ। আমি একটা বড় লাইব্রেরি থেকে গেছি, টিএসসির ওখান থেকে, মিড সেন্টার থেকে, তো আমাকে যে কোনো কারণে ওখানে লোক ছিল না, আমাকে দিয়েছে, আমার মন খারাপ হয়েছে। কিন্তু উনি তখন আমাকে বলেছে যে তুমি পারবে, তুমি পারবে। উনি আমার গায়ে হাত বুলায়, এই কথাটা যে আমাকে কত অনুপ্রাণিত করেছিল। আর পরিচালক যিনি আছেন, এই যে দেখা যাচ্ছে যে আমাদের সাথে আমাদের সহকর্মী যারা থাকে, তাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক, একজন আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করা, পাশে থাকা, সেটা আমাদের আত্মবিশ্বাস যেমন বাড়িয়ে দেয়, তেমনি কর্মপরিবেশটা কিন্তু অনেক সুন্দর হয়। অনেক ধন্যবাদ। একদম শেষের দিকে চলে এসেছি, একদম ছোট করে লাস্ট নোট আমি খুকু আপার কাছে শুনি যে খুকু আপা, এই যে আসলে আমাদের নারীর কর্মপরিবেশ সময়ের সাথে অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু আরও আসলে সুন্দর, আরও আমার মনে নারী বান্ধব হতে পারে। কোন ব্যাপারগুলো আপনার কাছে মনে হয় যে খুব জরুরি একজন নারীর কর্মপরিবেশ সুন্দর করার জন্য? আপু, শুভ সন্ধ্যা। উপস্থিত বাইকার আপুদেরকে আগে আমি একটু অভিনন্দন জানাতে চাই, কারণ আমি নিজেও একজন বাইকার। আমি স্কুটি চালাই আজকে প্রায় 6 বছর যাবত। তো আমি তো আপনাদের এজেন্ট না যদিও, কিন্তু আমার এই এজে এসে যখন আমি চালাই, তখন আমাকে অনেক কথাই শুনতে হয়েছে। কিন্তু আসলে কর্মপরিবেশ এখন অনেক চেঞ্জ হয়েছে। তো সবচেয়ে প্রয়োজন কি জানেন, যে মানুষের মন মানসিকতাটা চেঞ্জ হওয়া। আমি বাইক চালাই, আমি গভর্নমেন্ট সেক্টরে চাকরি করি, তো গভর্নমেন্ট সেক্টরে মহিলারা বাইক চালায় না। আমাকে বাইক চালানো দেখে অনেকেই অনেক রকমের কথা বলে, এই যে সব ছাত্রীরা চালায়, স্টুডেন্টরা চালায়, তুমি কেন চালাও? আমি বলি দেখো, আমি প্র্যাকটিক্যাল, আমার যেটা প্রয়োজন সেটা আমি করবো। আমি ড্রাইভিং জানি, আমার দরকার, আমি বাইক চালাই, কারণ আমার সন্তান নিয়ে দৌড়াতে হয় আমাকে।
ঢাকার আসলে আমাদের যেই ব্যস্ত শহর, সেই শহরে বাইক নিয়ে কিন্তু অলিগলি দিয়ে এদিক ওদিক দিয়ে পাশ কাটে সেই জ্যামটাকে ফেল মেরে এগিয়ে যাওয়া যায়। অনেক শুভকামনা সব বন্ধুদের। আমরা বিশ্বাস করি যে কর্মপরিবেশ আমাদের ঘরে বাইরে সুন্দর পরিবেশ সুনিশ্চিত করার ক্ষেত্রে আমাদের নারীদেরও অনেক বড় ভূমিকা রয়েছে। আমরা প্রত্যেককে সহযোগিতা করব, আমাদের যারা সহকর্মী, আমাদের যারা বন্ধু, তাদের পাশে থাকবো। আর তোমাদেরকে তো আসলে কি বলে আমি ধন্যবাদ জানাবো, কি বলে আসলে তোমাদেরকে আমি শুভকামনা জানাবো, আমার শব্দ নেই। এত দারুণভাবে তোমরা এগিয়ে যাচ্ছ, অন্যদেরকে সহায়তা করছো, এবং সবচেয়ে বড় কথা পারসেপশনের জায়গায় নারীদেরকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তোমরা কিন্তু অনেক বড় একটা ভূমিকা রেখেছো। আবারও অশেষ ধন্যবাদ, অনেক শুভকামনা। আমার মনে হয় একটা দারুণ গান দিয়ে আমরা শেষ করবো। এবং নরেন, এমন একটা গান ধরো তোমার বাকি দুই বন্ধুও যেন গলা মেলাতে পারে। সো শুনবো, তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। দর্শক, আমাদের এই যে তিনজন লেডি বাইকার যারা ভীষণভাবে সক্ষম যে কোনো রেঞ্জের বাইক চালাতে এবং যে কোনো পরিবেশে, যে কোনো রাস্তায়, তারা ইতিমধ্যে পাহাড়েও এক্সপিরিয়েন্স করে এসছে, এটাই প্রমাণ করে যে আসলে বাংলাদেশের এই যে আমাদের ছোট্ট একটা দেশে আমাদের অর্ধেক জনসংখ্যা নারী, তারা কতটা এগিয়েছে। সেই এগিয়ে যাওয়া আরও সুন্দর হোক, নারীর জন্য সকল পরিবেশ আরও অনেক বেশি সুন্দর হোক, বান্ধব হোক, সেই প্রত্যাশায় আমরা শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর আর নিরাপদে থাকবেন নেক্সাস টেলিভিশনের সব আয়োজনের সাথে। অনেক ধন্যবাদ আপু আপনাকে এবং নেক্সাস টেলিভিশনকে, যা আমাদের তিনজনকে এত সুন্দর একটা আয়োজনে উপস্থাপন করার জন্য। আমাদের অনেক পছন্দের একটা গান, এই গানটা আমরা একসাথে, অনেক পরিচিত একটা গান, একসাথে আমরা গলা মেলাবো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের অন্তরে। আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো